আমি তো বলি যে আমি একদম শৈশবকাল থেকে ট্রাভেলার। আমার পায়ে একটা পাথর হিটও করেছিল। লাকিলি অত বড় সাইজের ছিল না। এর পরের মাউন্টেনটা আমি তো পাকিস্তানের কোনো একটা মাউন্টেন। যেহেতু আমাদের অনুষ্ঠানটা আসলে অ্যাডভেঞ্চার রোমাঞ্চ নিয়ে, পুরো বিষয়টাই রোমাঞ্চ, মানে আপনি তো আসলে 4টা 8000 মিটার, মানে অন্নপূর্ণা 1, মানাসলু এভারেস্ট, আর হচ্ছে আপনার লোৎসে, হ্যাঁ। এখন ওইটাতে একই সঙ্গে। আচ্ছা, এগুলোর মধ্যে আপনি মানে একটু সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কোথায় পড়ছিলেন, বা কোন সময়টা আপনাকে আসলে সবচেয়ে মানে আপনি আসলে একটু চিন্তায় পড়ে গেছিলেন, বা প্রাকৃতিক দুর্যোগ বলেন বা যাই বলেন? ডিফিকাল্টিসে আমি অবশ্যই বলবো অন্নপূর্ণা এক ওয়াজ ওয়ে টু মাচ ডিফিকাল্ট দেন আদার্স। ও তাই? এবং এটা কারণটা কি? অন্নপূর্ণা এককে বলা হয় যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট মাউন্টেন ইন দ্য হিমালয়া। এবং কারণ এটা একটা মানে আমি যদি ফ্যাটালিটি রেট চিন্তা করি যে 32% পিপল ডাই, যে 100 জন লোক যদি ক্লাইম করে থাকে হয়তো 32 জন লোক মারা যায়। এতজন মারা যায়, মানে প্রায় 3/1 মানে এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, অন্নপূর্ণা এক ছিল আমার জন্য মনে হয় যে আমি যদি এইভাবে বলি যে ডিফিকাল্টিস লেভেলের ক্ষেত্রে এভারেস্ট আমি 10-এ 4 বলতে চাই, লোৎসে ওয়াজ 7, মানাসলুকে আমি হয়তো 2 বলতে পারি, আর অন্নপূর্ণা 10-এ 10 আসলে। এটা এত কঠিন ছিল আমার ইন এ সেন্স যে কারণ আমার যেখানটা থেকে সামিট পুশ নিয়ারেস্ট যে ক্যাম্প 3 সেটার উচ্চতা 6400 মিটার, সেখান থেকে সামিট পুশটা শুরু হয়। এবং অন্নপূর্ণার উচ্চতা 8091 মিটার, প্রায় 8100, প্রায় 1700 মিটার ক্লাইম করতে হয় এবং আবার ফিরে আসতে হয়। এবং এই সময়টা আমার মনে আছে আমি 6 তারিখ বিকাল 4টায় ক্যাম্প 3 থেকে বেরোলাম, এবং আমি যখন ক্লাইম করে পরের দিন ফিরলাম আবার নিয়ারেস্ট ক্যাম্পে সন্ধ্যা 6টা, মানে 26 ঘন্টার ক্লাইম উইথ নো ফুড। লিটারালি আমার কাছে 2 লিটার পানি ছিল, হয়তো আমি হার্ডলি 1 লিটার পানি খেতে পেরেছি, বাকিটা জমে গিয়েছে। তো মানে ইট টুক এভরি বিট অফ এনার্জি, এভরি বিট অফ উইল আই হ্যাড অ্যাকচুয়ালি পুরো ওই অন্নপূর্ণার সামিট পুশটা। এবং এই সময়ের মধ্যে তো আপনি সেইভাবে বিশ্রামও নিতে পারেন নাই। হ্যাঁ, না বিশ্রামের ওরকম আসলে সুযোগ না। এবং এটা এন্ডলেস স্লোপস আসলে মাউন্টেনটা, এটা একটা খাড়া মাউন্টেন, দেখতে খুবই লুক্রেটিভ মাউন্টেন, কিন্তু মানে পর্বতারোহীদের কাছে চ্যালেঞ্জটা অন্য, মানে একের পর এক স্লোপ, খুবই অ্যাভালাঞ্চ প্রোন বা তুষারদোষ হচ্ছে প্রোন একটা মাউন্টেন। এবং আমি যেদিন ক্লাইম্ব করেছি আমার মনে আছে 2 জন শেরপা ওরা নিচের ক্যাম্পে ছিল, ওরা মারা যায়, তাও একটা অ্যাভালাঞ্চে। এবং আমার মনে আছে আমি ক্যাম্প 2 আর ক্যাম্প 3 মতো যে জায়গাটা আছে, এটা খুবই বলা যায় যে খুবই ট্রিকি একটা জায়গা, প্রায় 7-8 ঘন্টা ক্লাইম্ব করতে হয়। এবং এটা এমন জায়গা যে সবসময় উপর থেকে পাথর বা বরফ পড়ছে। আমার পায়ে একটা পাথর হিটও করেছিল, লাকিলি অত বড় সাইজের ছিল না। এর অনেকেই ইনজুর্ড হয় ওই জায়গাটা দিয়ে পাস করতে গিয়ে। সবাই চেষ্টা করে যত দ্রুত এটা ওই অংশটা, কারণ একের পর এক পাথর পড়তে থাকে, পুরো মাউন্টেনটাই চেষ্টা করেছে যত দ্রুত ওই মাউন্টেনটা ক্লাইম করে নিচে চলে আসা যায়। আপনি যত ওখানে থাকবেন ঝুঁকি তত বাড়বে, ঝুঁকি তত বাড়তে থাকবে। হ্যাঁ, আবার দেখা গেল আপনি ঠিকই মানে পিকে পৌঁছলেন, নামার সময় একটা বিপদ হয়ে গেল। এটা হয়ে থাকে আর কি প্রত্যেকবার। তো অন্নপূর্ণা বাকি 3টার চেয়ে আমি বলবো এটা ওয়ে টু মাচ টাফ। তার মানে আমরা এটাকে আসলে যদি বলি, আমরা যে কথাটা বলি অনেক সময় ভয়ঙ্কর সুন্দর, মানে সুন্দর ভয়ঙ্কর সবকিছু একত্রে। আপনার এখন মানে সামনের ইচ্ছাটা কি আসলে? এক হলো আমি আসলে মানে মাউন্টেনিয়ারিং তো করতে চাই, আমার অন্য অ্যাডভেঞ্চারও ভালো লাগে, আমার পায়ে হাঁটতেও ভালো লাগে, সাইকেলে ভ্রমণ করতেও ভালো লাগে। তো আমার মনে হয় একটু লম্বা সময় আমার পায়ে হাঁটা বা সাইকেল ভ্রমণের একটা গ্যাপ পড়েছে। এই দিকটাই কোনো একটা হয়তো নতুন দেশে গিয়ে আমার কাছে পায়ে হেঁটে বা সাইকেলে দেশ এক্সপ্লোর করারও মানে আনন্দ আলাদা আমার কাছে সবসময়। তো সেরকম কিছু একটা করতে চাই। আর পর্বতারোহণের দিক থেকে ভাবলে আমি বলতে চাই তো ওই যে বাকি যে 8-10টা মাউন্টেন আছে, ধীরে ধীরে ওগুলা ক্লাইম্ব করতে চাই। হয়তো পরের মাউন্টেনটা আমি হয়তো পাকিস্তানের কোনো একটা মাউন্টেন। আচ্ছা, পাকিস্তানে না? আচ্ছা, যে গডউইন অস্টিনটা কোথায় পড়ছে? হ্যাঁ, না ওটা পাকিস্তান, মানে কেটুর মানে অন্য নাম, এই নামটা একটু অপ্রচলিত, এখন তো কেটুই বলে সবাই না? আচ্ছা, কিন্তু এটু তো মনে হয় বেশ ঝামেলা নাকি? হ্যাঁ, কেটু বেশ টেকনিক্যাল মাউন্টেন। ইনফ্যাক্ট পাকিস্তানের মাউন্টেনগুলো বেশ টেকনিক্যাল, সবগুলাই টেকনিক্যাল না? সবগুলাই। যেমন অন্নপূর্ণা 1 যেরকম খুব ডেডলি মাউন্টেন হিসেবে কাউন্ট করা হয়, কেটুকো তাই, নাঙ্গা পর্বত তাই, ডেথ রেটের হিসেবে
নাঙ্গা পর্বত হচ্ছে আসলে সবার উপরে। নাঙ্গা পর্বত কি মানে পাকিস্তানের? মানে আমরা যদি যেভাবে ভাবি যে হিমালয় যে বিস্তৃতি, আমরা তো মানে 2500 কিলোমিটার, তো হিমালয় যেখান থেকে শুরু একদম ওয়েস্টে হলো, যেখান থেকে শুরু সেটা নাঙ্গা পর্বত। আচ্ছা। আর এই দিকটাই একদম শেষ মাথা হলো, আমি যদি বলি যে তিব্বতের নামচে বারবা বলে একটা জায়গা আছে, পুরো জায়গাটা তো শুরুর অংশের একদম যে পিক নাঙ্গা পর্বত, সেটাই যাবার ইচ্ছে। হিমালয় আর ইয়েতি আসলে একটা সাথে মানে জড়িয়ে আছে, মানে এটা বিশ্বাস আর অবিশ্বাস, যুক্তি আর মানুষের কি বলবো যে বিশ্বাসের মধ্যে একটা অদ্ভুত জায়গায় আছে। তো আপনার আসলে ইয়েতি সম্পর্কে ধারণাটা, বা আপনি কোনো গল্প টল্প মানে যাওয়ার পথে শুনেন নাকি, বা আপনার? আচ্ছা, ইয়েতি তো একটা খুব বলবো নেপালে খুব আমি বলবো ওইভাবে যদি খুবই চালু আইটেম, যে ইয়েতি নামে এয়ারলাইন্সও আছে, ইয়েতি নামে হোটেলস আছে, ইনফ্যাক্ট হিমালয়ের ছোট্ট গ্রামগুলোতে অসংখ্য জায়গা আছে যে হোটেলের নাম, লজের নাম, পানির বোতলটার নাম হয়তো ইয়েতি বা এরকম। তো নেপালে এটা খুব চালু একটা জিনিস। ইয়েতি নিয়ে আমার পার্সোনালি খুব আগ্রহ আছে, কারণ আমার হিমালয় নিয়ে আগ্রহ হয়তো একদম যে বইটা দিয়ে শুরু, সেটাতে ইয়েতির বর্ণনা ছিল, তিব্বতে টিনটিনে ব্যাপার ছিল। তো আমি একদম ছোট থেকে ইয়েতির ব্যাপারে অল্প স্বল্প জানি। আমার পার্সোনালিও খুব আগ্রহ আছে। ইভেন এভারেস্ট বেস ক্যাম্পের ওই ট্র্যাকটাতেও গেলে ওখানে বেশ কয়েকটা মনাস্ট্রি আছে যাদের দাবি করা হয় যে ইয়েতির খুলির চামড়া, খুলির চামড়া, বেশ কয়েকটা জায়গা, খুমজুং এর কথা বলা আছে, পাংবোচের মনাস্ট্রির কথা বলা আছে, বছরের নির্দিষ্ট দিনে কোনো একটা হয়তো রিচুয়াল মেনে এটার লোকজনের কাছে প্রদর্শন করা হয়। তো অনেকগুলো সায়েন্টিফিক ব্যাপার আছে। একটা লোকের বিশ্বাস আছে, এটা বলা হয় যে শেরপারা তো আমরা সবাই জানি যে শের মানে পূর্ব আর পা মানে মানুষের, পূর্ব দেশের মানুষ। তো বলা হয়ে থাকে ওরা যখন পূর্ব তিব্বত থেকে মাইগ্রেট করে নেপালের এই দিকটা মূলত সোলকুম্বু অঞ্চল বা মাকালু অঞ্চলে এসছে, তখন ওদের সাথে করে ইয়েতির মিথটা সাথে নিয়ে এসছে। আচ্ছা, ইয়েতি বেসড আসলে যত গল্প বেশিরভাগই তিব্বতের অংশটুকুতেই মূলত। আচ্ছা, কিন্তু আবার নেপালের সাইডেও যে নেই সেটা বলবো না, হয়তো ওই যে ওদের সাথে করে এসছে। আমিও তো একটু হয়তো বিজ্ঞান মনস্ক মানুষ, সায়েন্টিফিক্যালি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিছু ব্যাপার তো আছেই। এবং শুধু আমি না, আসলে পর্বতে যারাই যায় একটু মানে পর্বত নিয়ে যাদের একটু ফ্যাসিনেশন আছে, অনেকের ইয়েতি পছন্দের বিষয় বা এটা নিয়ে হয়তো ঘাটাঘাটি করেছে। ইভেন বলা হয়ে থাকে মানে সর্বশ্রেষ্ঠ পর্বতারোহী, যদিও পর্বতারোহণের ইতিহাসটা 100 বছরের বেশি, কাউকে এককভাবে শ্রেষ্ঠ বলাটা উচিত না, তারপরে রেইনহোল্ড মেসনারকে সবাই ভাবে ধারণা করে নেয় যে সর্বশ্রেষ্ঠ পর্বতারোহী। মেসনারেরও এটা নিয়ে অসম্ভব আগ্রহ ছিল, উনি ডিপ ডাইভ দিয়েছেন সেটাতে, এডমন্ড হিলারিও তাই করেছেন। উনি এভারেস্ট রিজিয়নের যে মনাস্ট্রিগুলো আছে সেখানটার খুলিটা নিয়ে ইউরোপ আমেরিকার নানান ল্যাবে পাঠিয়েছেন। পরবর্তীতে দেখা গেছে জিন মানচিত্র ছেনে দেখা গেছে এটা হয়তো কোনো একটা ভালুকের খুলির চামড়া। একই সাথে মেসনারও নানানভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। মেসনারের সূত্র ধরেই বলি, ওনার ধারণা হচ্ছে, উনি যেটা বলেছেন আসলে যে এটা তো একটা বিশাল আকার প্রাণী, যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়, যা বহির্বিশ্বে বলা হয় যে এটাকে বিগফুট, উত্তর আমেরিকার দিকে এটাকে বিগফুট বেশি। এরকম আসলে যে জায়গায় থেকে বলা হচ্ছে বিচরণ করা হচ্ছে, ওই জায়গায় তো খাবারের অনেক দুষ্প্রাপ্যতা আছে, এত উচ্চতায় কোনো মাইক্রো অর্গানিজমও নাই, ওরকম কোনো প্রাণীও নাই যে আপনি কোনো প্রাণী বাঁচতে হলে তো খেতে হবে। আবার একই সাথে সেটার জন্ম মৃত্যু নিশ্চয় আছে, মৃত্যু হলে নিশ্চয়ই সেটা একটা অবশেষ পাওয়া যাবে, কখনোই সেটা আমার জানা মতে পাওয়া যায়নি। আবার যেহেতু একটা জনগোষ্ঠীর কালচার বা এত কিছু এটার সাথে জড়িত, আবার ওদের একটা দৃঢ় প্রতীত বিশ্বাসও আছে। আবার অন্যের বিশ্বাসকে কুসংস্কার বলতে আমার একটু খানিকটা বাদে। আচ্ছা, এই রহস্যটা আমি জানি না এখন, আসলে এটার এন্ড পয়েন্ট বা এন্ড রেজাল্টটা আসলে হিমালয়ের মানে যেসব দিকে মানে আপনাকে পর্বতারোহণে গিয়েছেন, এসব দিকে কি তুষারচিতা বা এগুলার কি কথা শোনা যায়? ওইসব দিকে আর তুষারচিতা আছে দিকটাতে? নেপালের দিকটাই বললে আমি স্নো লেপার্ড কখনো এরকম স্নো লেপার্ড নিয়ে খুব বেশি শুনেছি, এরকমই হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যদি বলি ভারতের হিমাচলে বেশ কিছু জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, ওইখানের কয়েকটা জায়গা আমি তুষার চিতার ব্যাপার শুনেছি। পায়ের ছাপও কখনো দেখার সুযোগ হয়নি, কিন্তু হয়তো অন্যান্য প্রাণী, ভরাল বা এরকম প্রাণী, এগুলো হয়তো দেখেছি। পাখির ক্ষেত্রে অনেক পাখি দেখেছি,
খুব সুন্দর পাখি আমার যে টিবেটান স্নোকক, আচ্ছা, আচ্ছা। এটা হয়তো অনেক উচ্চতায় মানে থাকে, হ্যাঁ, মানে এত উচ্চতায় ওরা বাস করতে অভ্যস্ত আর কি এই প্রাণী, বা খাবারের খোঁজে যায়। এবং অনেক ক্ষেত্রে এই যে এভারেস্টের ক্যাম্প 2-3-তেও কিন্তু অল্প কিছু পাখি পৌঁছায় যে খাবার। আপনি তো পেশাগত দিক থেকে একজন চিকিৎসক, হ্যাঁ, তো আপনি মানে আমি বলতেছি যে মানে এদিকটাতে পর্বতারোহণে ঝোঁকার বিষয়টা কি পড়ালেখা করার সময় থেকে কি আগ্রহটা এদিকে চলে আসছিল নাকি? আমি তো বলি যে আমি একদম শৈশবকাল থেকে ট্রাভেলার, আচ্ছা। কিন্তু আর্মচেয়ার ট্রাভেলার ছিলাম। তখন হয়তো চেয়ারে বসে আমি বই পড়ছি এবং বইয়ের স্রোতে আমি নানান দেশ বিদেশ ঘুরছি, মানে উইদাউট মুভিং এন ইঞ্চ। বই পড়ার তো এটাই আনন্দ। যে কাজী আনোয়ার হোসেন আমাকে বলেছিলেন একবার সরাসরি, বলছে আমি হচ্ছি মানে সবসময় আর্মচেয়ার ট্রাভেলার, কারণ রানাকে এত জায়গাতে উনি ঘুরে আনছে, কিন্তু উনি আমাকে বলছে সেই অর্থ উনি নিজে বেশি জায়গাতে যায় নাই। আমার ক্ষেত্রে সেম, যে তো ওই বই পড়তে পড়তে আগ্রহ, যেমন আমার মানে হিমালয় নিয়ে আগ্রহ প্রথম হলো যে তিব্বতে টিনটিন, আমি একদমই হয়তো অল্প বয়সে। হ্যাঁ, স্বাভাবিক। আরেকটা বই ছিল, আপনি পড়ছেন নাকি, ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু কাকাবাবুর পাহাড় চূড়ার আতঙ্ক নামে একটা বই ছিল, ওইটা তো পড়া হয়নি? আচ্ছা, ওইটার মধ্যেও মানে ইয়েতির একটা বিষয় ছিল, বড় একটা প্রভাব ছিল। এটা আমার পড়া হয়নি। তো এটা দিয়ে হয়তো আমার একদম হিমালয় শব্দটা চেনা, বা ইয়েতি শব্দটা চেনা। মানে আমার ক্ষেত্রে ইন্সপিরেশনটা কাজ করেছে বইয়ের মাধ্যমে, আর একটু পরে বিভূতিভূষণ আসলো জীবনে, চাঁদের পাহাড়, এবার অ্যাডভেঞ্চারের দিকে মানে ঝোঁক আসলো। আমি একদম স্কুল গোয়িং চিলড্রেন, তখন আমার ওইরকম ভাবে এই জিনিসগুলো এক্সপ্লোর করার সুযোগ নেই। এরকম কোন অ্যাডভেঞ্চারে বেরোবো, বা আরেকটু পরে গর্ভধারিণী পড়লাম, তখন কখনোই সুযোগ হয়নি। কিন্তু আমি যখন প্রথম পাহাড়ে গেলাম, তখন মেডিকেল 2য় বর্ষে পড়ি। আচ্ছা। এবং এর আগে আমি ট্রাভেল করতাম অল্প স্বল্প। প্রথম পাহাড়ে বান্দরবানে ট্র্যাক করতে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি তো এই জায়গায় বারবার আসতে চাই, মানে এটা আমার ড্রিম ডেস্টিনেশন, এই জায়গায় বারবার আসতে চাই। এবং আপনি তো খুব বেশি দূরেও ছিল না, মানে চট্টগ্রামে। হ্যাঁ, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা, নিজের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। আমার জন্য আসলে বান্দরবান 2 থেকে 2.5 ঘন্টা বাস রাইড, মানে আরো আগেই অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা ছিল আসলে। হ্যাঁ, তো আমার তো একটা সময় পর্যন্ত যে একটু প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা ওইদিকে ব্যস্ত, এটা সুযোগ হয়ে ওঠেনি। তো প্রথমবার যাবার পর থেকে মানে দেয়ার ওয়াজ নো স্টপিং অ্যাকচুয়ালি। এরপর থেকে আমি বারবার যেতে থাকলাম। এবং প্রথমবার গিয়ে মনে হলো যে মানে ক্যালেন্ডারের পাতায় যে ছবি দেখেছি বা বইয়ের পাতায় আমি যে বর্ণনা পড়েছি, হ্যাঁ, এটা আমার আমি সামনে চলে আসতেছে সবকিছু বারবার। এরপরে বান্দরবান নানান ট্রেকে যেতে শুরু করলাম। আর এর একটা সময় গিয়ে মনে হলো যে না, আর একটু নেক্সট লেভেলে যাওয়া দরকার। দেন আই মুভ টু হিমালয়াস। পর্বতারোহণে মানে আপনি যদি মানে আপনার কি অনেকের যেরকম থাকে কোনো একটা আইডল, আপনার আইডল কে? আচ্ছা, হ্যাঁ, আমি অনেককে দ্বারা ইন্সপায়ার্ড, একজন বলাটা মুশকিল। আমার ক্ষেত্রে যেমন জর্জ ম্যালোরি ওয়াজ ওয়ান অফ মাই বিগেস্ট ইন্সপিরেশন। তো ম্যালোরি তো শুধু যে উনি খুব ভালো পর্বতারোহী ছিলেন এটা না, ওনার তো অদম্য পর্বত প্রেম ছিল। তো আমি সেটার জন্য, বা দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার হি হ্যাড ইন হিজ হার্ট, এটার জন্য আমি ওনাকে রেসপেক্ট করি। এছাড়া আমার এক্সপ্লোরারদের খুব পছন্দ, যেমন এরিক শিপটন আর বিল টিলম্যানের নাম যদি আমি বলি, যে দে আর নট অনলি মাউন্টেনিয়ার্স, লাইক দে আর এক্সপ্লোরার্স। একই সাথে ফ্রাঙ্কস মাইতো আমার খুব পছন্দের মানুষ। আচ্ছা। একই সাথে আর আমি আরেকটু যদি কন্টেম্পোরারি বা একটু সমসাময়িক বলি, সেক্ষেত্রে আমি কনরাড অ্যাঙ্কারের নাম বলি। কনরাড অ্যাঙ্কার আমার অসম্ভব পছন্দের একজন মাউন্টেনিয়ার। আচ্ছা।